কি ব্যাপার বলুন তো, লুকিয়ে জড়িয়ে আমার প্রেমালাপ শুনছিলেন? একদমই না। আপনার প্রিয়তমার আপনার এসব ন্যাকামো মাখা কথা শোনার মতো নিচু মানের ইচ্ছা আমার নেই। রক্তিম দাঁত কেলিয়ে হেসেই বলল। রেগে যাচ্ছেন? অদ্রিজা তেজ নিয়ে তাকালো, তিক্ত কণ্ঠে বলল। রেগে যাব কেন আমি? আপনার প্রেমিকা কেমন, কি রকম, কোথায় থাকে তাতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। তবে আপনার প্রেমিকা যেমনই হোক, সে আপনাকে ডক্টর দেখাতে রাজি করিয়েছে, এটুকু অন্তত ভালো করেছে। অন্যরা বললে তো আর আপনার সিম্প্যাথি মনে হয়, তাই না? রক্তিম সরু চোখে তাকালো। আপনার সাথে তার তুলনাই হয় না অদ্রিজা। বৃথা বৃথা তুলনা করবেনও না। আপনার বলা কথাগুলো সিম্প্যাথি হলেও সে কখনো সিম্প্যাথি নিয়ে কথা বলবে না আমার সাথে। তাকে আমি অনেকটা ভালোবাসি। অদ্রিজা মেকি হাসলো, তারপর বলল। যাক, আপনি কাউকে ভালোবাসেন শুনে ভালো লাগলো। এনিওয়েজ, সিগারেটটা ফেলে দিন। যদি সিগারেট নিয়ে ধোঁয়া ওড়াতেই চান তো বাইরে যান, আর নয়তো সিগারেটটা ফেলে দিন। আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, মাথা ব্যথা করে। রক্তিম হেসে উঠল অদ্রিজার কথা শুনে। সিগারেটটা না ফেলে দিয়ে ঠোঁটের মাঝে নিয়ে টান দিল। মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে মুচকি হেসে বলল। কি ভাবছেন আপনার কথা মতো সিগারেটটা ফেলে দেবো? দেওয়া উচিত। অদ্রিজা দৃঢ় কণ্ঠে বলল। হ্যাঁ, উচিত। অবশ্য আপনার মধ্যে উচিত অনুচিত বোধ থাকলে তো। রক্তিম হু হা করে হেসে উঠল এবার। অন্ধকারের আবছায়ায় রক্তিমের হাসিটা অদ্ভুত মাদকতায় ছুঁয়ে গেল অদ্রিজার মনকে। তেমনি অদ্ভুতভাবে রক্তিম একটা কাজ করে বসলো, হাত থেকে সিগারেটটা ফেলে দিল। অদ্রিজা অবাক হলো রক্তিমের এমন কাজে। রক্তিমকে যতটুকু চিনেছে তাতে রক্তিম সিগারেটটা ফেলে দেওয়ার মতো মানুষ তো নয়, কিন্তু ফেলে দিল এত সহজেই। রক্তিম অদ্রিজার অবাক হওয়াকে উপেক্ষা করেই বলল। নিন, ফেলে দিলাম। এবার বলুন, উচিত অনুচিত বোধ আছে আমার, তাই না? অদ্রিজা অবাক হলেও আগের মতোই দৃঢ় কণ্ঠে বলে উঠল। না, নেই। আপনার কাছে কোনো কিছুরই বোধ থাকতে পারে না। তাই বুঝি অবাক হলেন সিগারেটটা ফেলে দিলাম দেখে? অদ্রিজা তাচ্ছিল্য হেসেই বলল। হ্যাঁ, যার কাছে কোনো কিছুর বোধ থাকে না, সে আবার উচিত অনুচিত বোধ করে সিগারেট ফেলে দিল। একটু তো অবাক হয় উচিত এতে, বলুন। রক্তিম হাসলো, পাশে থাকা টুলটায় বসে পড়েই প্রশ্ন করল। দিহানের সাথে কথা বলেছেন? শুনলাম এখন কথা বলার মতো অবস্থায় আছে দিহান। ডক্টর কথা বলার অনুমতি দেবে, বলবেন কথা? আপনি চাইলে এখন গিয়ে দেখা করে আসতে পারেন অদ্রিজা। হঠাৎ দিহানের প্রসঙ্গ নিয়ে কথা বলছেন কেন? আমি তো দিহানের সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞেস করিনি, আর দিহানের সম্পর্কে আপনি কিছু বলবেনও না। রক্তিম, আপনার মতো মানুষের মুখে দিহান সম্পর্কিত কথা মানায় না। এসব ভালো মানসিকতা একদমই দেখাবেন না। আমি জানি আপনি কেমন। রক্তিমের মুখে আগের মতোই হাসি। অদ্রিজা কপাল কুঁচকে তাকিয়ে রইল। সবকিছুতেই এত হাসি আসে কোথায় থেকে এই মানুষটার? সবকিছুতেই কেন এত হাসে? অদ্ভুত। বিরক্তি নিয়ে তাকাতেই রক্তিম ভ্রু নাচিয়ে প্রশ্ন করল। সত্যি জানেন আমি কেমন? হ্যাঁ, জানি। রক্তিম মুচকি হাসলো। উঠে দাঁড়িয়ে অদ্রিজার মুখোমুখি দাঁড়িয়েই দাঁত কেলিয়ে হাসলো। অদ্রিজার পেছনের দেয়ালে দুই হাত রেখে অদ্রিজার সামনাসামনি দাঁড়ালো। মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব রেখেই ফু দিয়ে উড়িয়ে দিল অদ্রিজার কপালে আসা চুলগুলো। তারপরই বলল। আমার প্রতি আপনার এতটা ইন্টারেস্ট যে আমি কেমন তাও জেনে নিয়েছেন। অদ্রিজা ভরকে গেল। নিজের এতটা কাছাকাছি রক্তিমের উপস্থিতিতে নিঃশ্বাস ঘন হয়ে উঠল তার। রক্তিমের উপচে পড়া উষ্ণ নিঃশ্বাস কপাল ছুঁয়ে যেতেই কেঁপে উঠল শরীরের লোমকূপগুলো। তবুও আগের মতোই তেজ নিয়ে বলে উঠল সে। সরে দাঁড়ান রক্তিম। না চললে? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল, তারপরই বলল। না সরলে কিছুই করব না। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন আমার সাথে রক্তিম। আমি আপনার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি, ভুলেই গিয়েছিলাম তা। সরে দাঁড়াতে বলার জন্য দুঃখিত। রক্তিমের মুখচাহনি তৎক্ষণাৎ পাল্টে গেল। শক্ত হয়ে উঠল চোয়াল। হাত জোড়া দেয়াল থেকে সরিয়ে নিয়ে অদ্রিজার থেকে দুপা পিছিয়ে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল। সরে গেলাম, ঠিক এভাবেই সব কিছু থেকে সরে যাবো অদ্রিজা। অদ্রিজা রক্তিমের কথার মানে বুঝল না। হতবিহ্বল দৃষ্টি নিয়ে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম সেই স্থান ত্যাগ করলো, দ্রুত প্রবেশ করলো রুমে। আর অদ্রিজা সেভাবেই দাঁড়িয়ে রইল সেখানে। রক্তিম রুমে ঢোকার পর আরও প্রায় আধ ঘন্টা ব্যালকনিতে দাঁড়িয়েছিল অদ্রিজা। মাথা ব্যথা করছে প্রচুর।
নিজের সাথে ঘটা প্রত্যেকটা ঘটনার জন্য মনটা তাকেই দায় করলো বারবার। বার কয়েক সুপ্ত নিঃশ্বাস ফেলে অন্ধকার আকাশের দিকে থালার ন্যায় উজ্জ্বল চাঁদটার দিকে তাকিয়ে রইল সে। ছোটবেলায় সে বিশ্বাস করত কেউ মারা গেলে সে আকাশে তারা হয়ে যায়। সত্যি কি হয়? তার বাবাও কি আকাশের তারা হয়ে দেখছে তাকে? কে জানে। অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। আকাশ থেকে চোখ সরিয়ে তাকালো চারপাশে। দূরের বিল্ডিংগুলোয় আলো জ্বলছে, কোনো ফ্ল্যাটে আবার অন্ধকার। রাস্তায় সোডিয়ামের আলোয় চোখে পড়ছে কুকুরগুলোকে। 7 কি 8টা কুকুর দল বেঁধে ঘেউ ঘেউ করছে। এপাশ ওপাশ থেকে ছুটে চলা গাড়িগুলো আলো ছুটছে এলোমেলো ভাবে। অদ্রিজা ক্লান্ত চাহনিতে তাকিয়ে রইল। আরো কিছুক্ষণ পর রক্তিম ঘুমিয়ে পড়েছে এমনটা ভেবেই রুমে ঢুকলো সে। কিন্তু রুমে ঢুকতেই তার ভাবনা ভুল প্রমাণিত হলো। রক্তিম এখনো ঘুমায়নি। খাটে হেলান দিয়ে ল্যাপটপ কোলে বসে আছে সে। 2 হাতে টাইপ করতে করতেই অদ্রিজার দিকে একবার তাকালো, তারপর আবারও ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি ফেলল। অদ্রিজা বার কয়েক গম্ভীর ভাবে নিঃশ্বাস নিয়ে খাটের কাছে গিয়ে দাঁড়ালো। খাটের বাঁ পাশের খালি জায়গাটা তার জন্য বুঝতে পেরেই গুটিসুটি হয়ে শুয়ে পড়ল সে। কিন্তু ঘুম যে আসছে না। মাথা ব্যথায় টনটন করে উঠল মাথা। বোধহয় রুমের লাইট জ্বালানো থাকাতেই ঘুমটা আসলো না তার। আর মাথা ব্যথাটাও ক্রমশ বাড়ল। কে জানে, প্রায় আধ ঘন্টা চেষ্টা করেও তার ঘুম আসলো না। রক্তিম তখনও ল্যাপটপে টাইপ করছিল। ডান পাশ ফিরে রক্তিমের মুখের দিকে তাকাতেই বিরক্ত হলো অদ্রিজা। কপাল কুঁচকে তাকিয়ে রইল সে সেদিক পানে। রক্তিম সে দৃষ্টিটা খেয়াল করলো কিনা কে জানে। তবে সেভাবে টাইপ করতে করতেই বলে উঠল, এভাবে না তাকিয়ে কি বলবেন বলে ফেলুন। অদ্রিজা দাঁতে দাঁত চেপে বলল, আপনার সিগারেটের গন্ধে মাথা ব্যথা শুরু হয়ে গেছে সে কখন থেকে। মাথা ব্যথা কমানোর জন্য ঘুমের প্রয়োজন আমার মিস্টার রক্তিম, কিন্তু আমার ঘুমটাও বোধহয় আপনার সহ্য হয় না, তাই তো লাইটটা জ্বালিয়ে কাজ করছেন। আমি ঘুমোতে পারছি না মিস্টার রক্তিম। রক্তিম এবার ভ্রু কুচকে তাকালো অদ্রিজার দিকে। গুটিসুটি হয়ে শুয়ে আছে সে। দৃষ্টিটা তার দিকেই। সেই দৃষ্টিতে একরাশ বিরক্তি। ঘন কালো লম্বা চুলের খোপাটা বালিশে আশ্রয় পেয়েই বোধহয় নিজেকে এলোমেলো করে ছুঁড়ে দিল। চোখের সামনে অদ্রিজা নামক রমণীর সৌন্দর্যে এলোমেলো চুলগুলোর দ্বিগুণ সৌন্দর্য মোহিত করলো তাকে। বার কয়েক অদ্রিজার চোখে চোখ ফেলেই মুচকি হাসলো সে। মাথাটা কিছুটা ঝুঁকিয়ে লতিয়ে পড়ে থাকা রমণীর মুখের উপরে নেই ফিসফিসিয়ে বলে উঠল, আমার সিগারেটের ধোঁয়ায় আপনার যতটুকু মাথা ব্যথা তৈরি হয়েছে তার থেকেও সহস্র গুণ ব্যথা আপনি আমার মস্তিষ্কে তৈরি করেছেন অদ্রিজা। তাহলে বলুন, আপনাকে কিভাবে ঘুমোতে দিই যেখানে আমার ঘুম আপনাকে গ্রহণ করছে না আপনার দেওয়া ব্যথার জন্য। অদ্রিজা ভ্রু জোড়া কুচকে চেয়ে রইল। ঝুঁকে থাকা রক্তিমকে এক নজর দেখে নিয়েই বোকার মতো প্রশ্ন করে বসলো, আমার দেয়া ব্যথা? আপনার মস্তিষ্কে ব্যথা তৈরি করেছি? কি বলছেন রক্তিম? আমি আপনাকে ব্যথা দিয়েছি? রক্তিম ঠোঁট টেনে হাসলো, ভ্রু নাচিয়ে বলল, কেন মিথ্যে বলছো অদ্রিজা? অদ্রিজা সরু চাহনিতে তাকালো। রক্তিমকে ব্যথা দিয়েছে এমন কোনো ঘটনায় মস্তিষ্ক মনে করতে পারল না। সুপ্ত শ্বাস ফেলে দৃঢ় কণ্ঠে বলল সে, হ্যাঁ মিথ্যে বলছেন। আপনি কোনো সত্যি কথা বলতে পারেন নাকি রক্তিম? রক্তিম এবার সোজা হয়ে বসলো। ল্যাপটপে কিছু একটা টাইপ করেই ল্যাপটপটা অফ করে পাশে রেখে দিল। অদ্রিজার দিকে ফিরে বলল, অ্যাকচুয়ালি ইউ আর রাইট, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী অদ্রিজা, অন্তত আপনার ক্ষেত্রে তাই। আর আপনি আমার সেই মিথ্যেতেই দৃশ্যমান থাকবেন। যদি সত্যতে দৃশ্যমান হতে চানও কোনো দিন, আমি দেব না অদ্রিজা, ভেঙে গুড়িয়ে আপনার আমার মিথ্যের সাথেই মিশিয়ে দেব। অদ্রিজা অবাক হয়ে তাকিয়ে রইল। সত্য মিথ্যে রক্তিমের বলা কথাগুলোর কোনো মানে খুঁজে না পেয়েই বিরক্তি নিয়ে বলল, অ্যাজ ইউর উইশ। লাইট অফ করবেন? এর থেকে তো ভালো আকাশের তারা দেখে আব্বুকে উপলব্ধি করা। ঘুমোতে তো দিবেনই না, তার থেকে বেলকনিতে বসে তারাই দেখি। রক্তিম হু হা করে হেসে উঠল, তারপর মাথাটা উপর থেকে হেলিয়ে দিল। চোখ জোড়া বন্ধ করেই বলল, আকাশের তারায় আপনার বাবা নেই অদ্রিজা, ওইসব মিথ্যে বিশ্বাসে বিশ্বাস করবেন না। তারা তো তারাই, তারার মাঝে কখনো মা কিংবা বাবা থাকে না। ওসব তো আমাদের ঠকানোর জন্য বলে থাকে সবাই। ওসব ফাও কথা বিশ্বাস করবেন তো ঠকবেন অদ্রিজা। অদ্রিজা কিছু বলল না। রক্তিম নামক মানুষটার সাথে শুধুই কথা বলছে সে।
বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পাশ ফিরতে যাবে তখনই আবার ঝুঁকল রক্তিম। অদ্রিজার এক হাত টেনে ধরেই বলে উঠল। আপনার ঘুম দরকার? অদ্রিজা তীক্ষ্ণ চাহনিতে তাকালো। এতক্ষণ ধরে ঘুমানোর কথা বলছে সে, অথচ রক্তিম এইমাত্র জিজ্ঞেস করছে ঘুম দরকার কিনা। আশ্চর্য। দাঁতে দাঁত চেপে রক্তিমের দিকে তাকাতেই বলল সে, না। রক্তিম বাঁকা হাসল। অদ্রিজার হাতটা সেভাবেই ধরে রেখেই বলে উঠল। হুম, রেগে যাচ্ছেন কেন আপনি? আপনার ঘুম দরকার, আমারও ঘুম দরকার। আপনার ঘুম না আসার কারণটা যদি আমি হই, তো আমার ঘুম না আসার কারণটাও আপনি। তো ইকুয়াল ইকুয়াল হলো না? চলুন একটা ডিল করি। আপনার ঘুমের জন্য আমি লাইট অফ করে দেবো, আর আপনি আমার ঘুমের ব্যবস্থা করে দেবেন। রাজি? অদ্রিজা গোল গোল চোখ করে তাকালো, সঙ্গে সঙ্গেই বলে উঠল। আপনি কি ছোট বাচ্চা যে আপনার ঘুমের ব্যবস্থা করতে হবে? আজব। তাছাড়া আপনি আমার উপর মিথ্যে দোষারোপ করছেন রক্তিম। আমি আপনাকে কিছুই করিনি। প্রমাণ আছে? শক্ত চাহনিতে তাকালো অদ্রিজা। ফোঁস ফোঁস করে বার কয়েক নিঃশ্বাস ছেড়েই শান্ত কণ্ঠে বলল। বলুন, আপনার ঘুমানোর কি ব্যবস্থা করতে পারি? রক্তিম মুচকি হাসল। লাইটের সুইচটা অফ করে দিয়েই লম্বা চওড়া শরীরটা এলিয়ে দিল বিছানায়। অদ্রিজা রক্তিমের অদ্ভুত ঘুমানোর ব্যবস্থা দেখে বেঁচে গেল ভেবেই ওপাশ ফিরল। ঠিক তখনই পাশের ব্যক্তিটি অদ্ভুত কাজ করে বসল। তার শক্তপোক্ত হাত জোড়া দিয়ে জড়িয়ে নিল অদ্রিজাকে। সঙ্গে সঙ্গেই অদ্রিজার পুরো শরীর বয়ে বিরক্তি ছুঁয়ে গেল। পর মুহূর্তেই মনে পড়ল রক্তিমের বাবার থেকে টাকা নিয়েই বিয়েটা করেছে সে। চাইলেও ওই লোকটার স্পর্শকে ঠেলে দিতে পারবে না। নীরবভাবে হাত জোড়ার স্পর্শে চোখ জোড়া বন্ধ করতেই রক্তিম কানের কাছে ফিসফিসিয়ে বলল। কিছুই করতে হবে না ত্রিজা, আপনাকে এইভাবে জড়িয়ে ধরতে দিলেই হবে। ঘুমটা আমার প্রয়োজন, আজ তীব্রভাবেই প্রয়োজন। তাই আপনাকে জড়িয়ে ধরাটা আমার কাছে ভুল বলে মনে হচ্ছে না। আর আপনিই তো বললেন আপনার শরীরটা আমার কাছে বিক্রি করে দিয়েছেন, তবে আপনার শরীরটাকে জড়িয়ে ধরাটা অপরাধ হবে না বলুন? অদ্রিজা কিছু বলল না। অদ্ভুত পুরুষটির কোমল ছোঁয়ায় অস্বস্তিতে ভরে উঠল তার মন। আজকে তার ছোঁয়া স্পষ্ট বলছে তার ছোঁয়ায় কোনো কামনা নেই, নেই কোনো লালসা। অদ্রিজা হাঁসফাঁস করল। রক্তিম নামক মানুষটির উষ্ণতা শরীরে বয়ে ছুঁয়ে যেতেই লোমকূপ অদ্ভুত অনুভূতিতে কেঁপে উঠল। এই শীতের রাতেও ঘেমে উঠল চোখ মুখ। অস্বস্তিতে মন উসখুস করতে লাগলো। সকাল হলো। সূর্যের ঝকঝকে কিরণ না হলেও মৃদু আলো চারিদিকটাই ঠিকই ছড়িয়েছে। অদ্রিজা চোখ মেলে চাইল। রাতে সেই অসহ্য মানুষটাকে সহ্য করার প্রয়াসে তারই দুই হাতের বন্ধনে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই হয়নি তার। ঘুম জড়ানো চোখে এদিক ওদিক তাকালো অদ্রিজা। নিজেকে রক্তিমের বাহুবন্ধনে না পেয়ে একটু হলেও অবাক হলো সে। পর মুহূর্তে পুরো রুম জুড়ে কোথাও রক্তিমকে না দেখে অবাক হওয়ার মাত্রাটা দ্বিগুণ হলো তার। অস্থির হয়ে আবারও এদিক ওদিক তাকালো। না, নেই। ঘড়ির ঘন্টার কাঁটাটা তখন 6টা ছুঁই ছুঁই। এত সকালে কোথায় গেল? অদ্রিজা ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালো। ওয়াশরুম চেক করে ব্যালকনির দরজার সামনে দাঁড়াতেই রক্তিমকে দেখতে পেল সে। ছাইরঙা টি শার্ট আর ট্রাউজার পরিহিত যুবকটি পকেটে হাত রেখে একদম সোজা হয়েই অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, অদ্ভুত। এক নজর রক্তিমের দিকে তাকিয়ে আবারও চলে আসতে যাবে, ঠিক তখনই রক্তিম বলে উঠল। যাচ্ছেন কেন? অদ্রিজা থমকে দাঁড়ালো। রক্তিম অন্যদিকেই ফিরে রয়েছে, হাতে মোবাইল নেই। তার মানে কথাটা তাকেই বলেছে। কিন্তু রক্তিম টের পেল কিভাবে যে সে এখানে এসেছে? চোখ জোড়া সরু করে রক্তিমের দিকে তাকিয়ে থাকতেই রক্তিম উল্টো দিক ফিরে দাঁড়ালো। ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, শুভ সকাল মিসেস অদ্রিজা। অদ্রিজা এবারও কিছু বলল না। রক্তিমের দিকে তাকিয়েই রইল। কি বলবে খুঁজে পেল না সে। শুভ সকালের বদলে কি শুভ সকাল বলা উচিত তার? বুঝে উঠল না অদ্রিজা। চুপচাপ দাঁড়িয়ে থাকতেই রক্তিম এগিয়ে এলো। চোখ টিপে ফিসফিসিয়ে বলে উঠল, কি ব্যাপার বলুন তো? আমার প্রেমে টেমে পড়ে গেলেন না তো? সকাল সকাল ঘুম থেকে উঠে আমায় খুঁজে বেড়াচ্ছেন যে? একদিনে জড়িয়ে ধরায় এতটা অস্থির হয়ে পড়লেন আমার জন্য? তাহলে তো আপনাকে রোজই জড়িয়ে ধরে ঘুমানো উচিত। আপনি আরও অস্থির হয়ে ভালোবাসতে শুরু করবেন আমায়, কি বলেন? অদ্রিজা চোখ মুখ কুচকে তাকালো, ঠোঁট চেপে বলল,
মোটেও তেমন কিছু না বিষয়টা। আর কোনো অস্থিরতাও নয়। আপনি রুমে না থাকলে ভালোভাবে ঘুমানো যেত, তাই দেখছিলাম। আর ওই যে বললেন না ভালোবাসা, সেটার প্রশ্ন তো আসছেই না মিস্টার রক্তিম। রক্তিম মুচকি হাসল। অদ্রিজার একেবারে কাছাকাছি গিয়ে বলল, ধরুন আপনি চাইলেন আমায় ভালোবাসতে, আমাকে চাইলেন, খুব করে চাইলেন, আমার জন্য অস্থিরভাবে দিনরাত পার করলেন। বিষয়টা দারুণ হবে না? অদ্রিজা দুপা পিছিয়ে রক্তিমের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। দৃঢ় কণ্ঠে বলল, না, খুব বিশ্রী এবং জঘন্য হবে। আর এই বিশ্রী ও জঘন্য বিষয়টা কখনোই ঘটবে না রক্তিম, আমি বলছি। আর আমি বলছি ঘটবে, খুব শীঘ্রই ঘটবে অদ্রিজা। খুব শীঘ্রই কোনো এক সন্ধ্যা, কিংবা কোনো এক সকাল, কিংবা হতে পারে কোনো এক অন্ধকার রাতে আপনি আমার সামনে এসে বলবেন ভালোবাসি। অদ্রিজা বিরক্তি নিয়ে তাকালো। রক্তিম কথাটা বলেই বাঁকা হাসলো। অদ্রিজার পাশ কাটিয়ে যেতে যেতেই বলল, রেডি থাকবেন, আমি যাওয়ার সময় আপনাকে দিহানের কাছে নিয়ে যাব, তারপর ভার্সিটিতে ছেড়ে দেবো। অদ্রিজা তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে রইল রক্তিমের যাওয়ার পথে। এতটা বিশ্বাস নিয়ে বলল কথাগুলো, এতটা আস্থা কেন? রক্তিমের গাড়িতে করেই হসপিটাল পর্যন্ত এসেছে অদ্রিজা। বাসা থেকে হসপিটালের পথটা গাড়ি করে আসতে আধ ঘন্টা লাগে। এই আধ ঘন্টা রক্তিমও তার সাথে কথা বলেনি, সেও রক্তিমের সাথে কথা বলেনি। নামার সময়ও কিছু বলেনি রক্তিম। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে নিজের মতোই চুপচাপ বসে রইল। অদ্ভুত, রক্তিম কি অদ্রিজাকে ইগনোর করছে? অদ্রিজা বুঝে উঠল না। মিনমিনে চাহনিতে পেছনে রক্তিমের দিকে বার কয়েক তাকিয়ে থেকেই পা বাড়ালো সামনে। হসপিটালের দিহানের কেবিনের সামনে গিয়েই পা জোড়া জমে গেল তার। দিহান এখন কথা বলার অবস্থায় আছে। কি বলবে সে? দিহান তার কথার উত্তরেই বা কি বলবে? ঠক, প্রতারক উপাধি দিয়ে কথা বলবে কি? অদ্রিজা ভাবতে পারল না। কাপা হাতে দরজার পর্দাটা সরিয়ে দিহানের দিকে তাকালো। ঘুমোচ্ছে সে। অদ্রিজা দূর থেকেই দেখলো। কাছাকাছি যাওয়ার সাহস সঞ্চয় করতে পারল না নিজের মধ্যে। কাছে গেলে যদি দিহান জেগে যায়, জেগে উঠেই যদি বলে বসে, দ্রিজা, আমায় একটিবার সুযোগ দিলে না কেন? কেন আমায় প্রতিশ্রুতি দিয়ে অন্য কাউকে জীবনের সঙ্গী করে নিলে? কি উত্তর দেবে সে? মুহূর্তেই চোখ টলমলিয়ে উঠল অদ্রিজার। আর এক মুহূর্তও না দাঁড়িয়ে তাড়াহুড়ো করে সরে গেল সেখান থেকে। জোরে জোরে শ্বাস ফেলে দ্রুত পা ফেলে বেরিয়ে আসলো হসপিটাল থেকে। যেন এক প্রকার পালিয়ে আসলো সে। সেদিনের পর 7-7টা দিন কেটেছে। এই 7 দিনে রক্তিম অদ্রিজার সাথে প্রয়োজন ছাড়া একবারও কথা বলেনি। রক্তিম বাসায় ফিরলেই অবাক হয়ে চাইতো অদ্রিজা। এই ছেলেটিকেই মন থেকে অভদ্র, অসহ্য লোক বলে মনে করত সে। কিন্তু এই 7 দিনে পুরো পাল্টে গেল যেন যুবকটি। এই 7 দিনে কথায় কথায় একদমই কাছে আসার চেষ্টা করেনি। মুখের কাছাকাছি মুখ এনে বাঁকা হেসেও কথা বলেনি। টেরা বেঁকা দাঁতগুলোর ঝলক দেখিয়ে হুহা করে হেসেও ওঠেনি। ফু দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দেয়নি। সদা সর্বদা চুপ থেকেছে। কোনো বিশেষ দরকারে অদ্রিজা কিছু জিজ্ঞেস করলেও হু হা ছাড়া উত্তর করেনি। রক্তিমের মুখে মেকি হাসি ব্যতীত আগের সেই চমৎকার হাসিটা এই কয়েকদিন চোখেই পড়েনি তার। কি হলো হঠাৎ এই লোকটার? সদা সর্বদা এমন গম্ভীর দেখাচ্ছে কেন তাকে? অদ্রিজা উত্তর খুঁজে পেল না। রাতের খাবারটা হাতে নিয়ে রুমে ঢুকেই রক্তিমের দিকে তাকালো সে। ল্যাপটপে মনোযোগ স্থির তার। অদ্রিজা যে রুমে প্রবেশ করলো তা হয়তো মস্তিষ্ক বুঝেই উঠল না তার, কিংবা বুঝে উঠলেও ইচ্ছে করে কোনো কথা বলল না। অদ্রিজা লম্বা দীর্ঘশ্বাস ফেলে খাবার নিয়ে রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালো। ধবধবে ফর্সা, লম্বা চওড়া শরীর, অদ্ভুত সুন্দর চোখজোড়া ঘন পাপড়িতে ঘেরা, মাথার ঘন কালো চুলগুলো কপালে ঝুঁকে আসে। অদ্ভুত সুন্দর। মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো অনন্য সুন্দর মনে হলো অদ্রিজার। লোকটার নীরবতাও ভিন্ন রকমের সুন্দর। অদ্রিজা মৃদু হেসেই বলল, মিস্টার রক্তিম, আপনার খাবারটা। রক্তিম মাথা উঁচু করে চাইল। চোখের সামনে পুষ্পের ন্যায় পবিত্র সুন্দর রমণীকে আপাদ মস্তক দেখে নিয়েই মেকি হাসল সে। ক্লান্ত চোখজোড়া দিয়ে ইশারা করে বোঝালো খাবারগুলো টেবিলে রেখে দিন। অদ্রিজা হতাশ হলো। এবারের মতো রক্তিমের সাথে কথা বলার আশাটা হারিয়ে গেল তার। আত্মসম্মানের জ্বলন্ত আনলে বার কয়েক নিজের মনকে ঝলসে নিয়েই পাশ ফিরে দাঁড়ালো।
খাবারটা টেবিলের উপর আওয়াজ করে রেখেই সামনের চেয়ারে বসে পড়ল। অদ্ভুত, এই লোকটা তার সাথে এমন করছে কেন? শুরু থেকে তো তা এমন ছিল না।